পর্তুগাল 2025। My journey, my life. I have come from the earth. I will go back to the earth. What I have in the middle is to thrive in this journey called my life. আমার পথ চলা, আমার জীবন। আমি মাটি থেকে এসেছি, আবার মাটিতেই ফিরে যাব। মাঝের সময়টুকু বিকশিত হবার এই পথ চলার নাম আমার জীবন। সবার আগে পর্তুগিজ শব্দ উচ্চারণে কোনো ভুল হয়ে থাকলে বা জায়গাটাকে কোথাও ভুলভাবে তুলে ধরে থাকলে তার জন্য ক্ষমা চাইছি। প্রথম অধ্যায়। পর্তুগাল, তোমাকে দেখতে আমরা আসছি। আমার বন্ধু অনিতা পর্তুগাল বেড়াতে যেতে চাইছিল। হ্যাঁ, সে অঞ্চলটি ঘুরে দেখতে চাইছিল, কিন্তু আরেকটা কারণও ছিল যা তাকে পৃথিবীর ওই অংশের দিকেই টানছিল। তার ছেলে পর্তুগালের রাজধানী লিসবনের কাছে সার্ফ ক্যাম্পিং করতে যাচ্ছিল, আর অনিতা চাইছিল নিজের ভ্রমণের সঙ্গে ছেলের সাথে কিছু সময় কাটানোর সুযোগটা জুটতে। সার্ফিং হলো এক ধরনের জলক্রীড়া যেখানে একজন মানুষ, সার্ফার বলে যাকে, জলের ঢেউয়ের ওপর চড়ে যায়। অনুভূতিটা এমন যেন জলের ওপর দিয়ে মসৃণভাবে শরীর ভেসে যাচ্ছে, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কেমন যেন উড়ে যাওয়ার মতো, যেন সমুদ্র আর তার নড়াচড়া ছাড়া বাকি সব কিছুই মিলিয়ে গেছে। এটা আমাকে মনে করিয়ে দিল বাংলাদেশের কক্সবাজারের সার্ফিং গার্লসদের কথা। তারা একদল তরুণী যারা দারিদ্র্য, কাজের চাপ, সামাজিক প্রত্যাশা, হয়রানি আর বাল্যবিবাহের মতো কঠিন বাস্তবতার মাঝেও বঙ্গোপসাগরে সার্ফিং করে। সার্ফিং তাদের মুক্তির অনুভূতি দেয়, সমাজে কোথাও যেন সমান হিসেবে পরিচয় পাওয়ার আশা জাগায়। কক্সবাজার বিচ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। ক্যাম্পিং হলো এমন এক ধরনের আউটডোর অভিজ্ঞতা যেখানে মানুষ ঘরের আরাম আয়েশ থেকে দূরে প্রকৃতির মাঝে রাত কাটায়, সাধারণত তাঁবুতে, ক্যাম্পারে কিংবা খোলা আকাশের নিচে, মজা, বিশ্রাম বা অ্যাডভেঞ্চারের জন্য। সার্ফ ক্যাম্পিংয়ের এই দুই অভিজ্ঞতাকে একসঙ্গে নিয়ে আসে। দিনের তাল চলে জোয়ার ভাটার ছন্দে, সন্ধেগুলো কাটে আগুনের পাশে, সাধারণ খাবার রান্না করে, অন্য সার্ফারদের সঙ্গে গল্প করে, সূর্যাস্ত দেখে কিংবা ঢেউয়ের শব্দে ঘুমিয়ে পড়ে। সব মিলিয়ে একটা দারুণ বন্ধুত্ব আর একাত্মতার অনুভূতি তৈরি হয় একসঙ্গে সব কিছু করার আনন্দে। প্রস্তাবটা আমার কাছে ঠিকই ছিল, কারণ আমার জন্য গন্তব্য নয়, অভিজ্ঞতাটাই আসল। আর মা ছেলের মধ্যে ঠাট্টার সম্পর্ক উপলব্ধি করা, সেটা হতো এক ধরনের বাড়তি উপহার, যাকে লুইজিয়ানার ফরাসিতে বলে লানিয়া। অনিতা আর আমি কয়েক মাস ধরে ভ্রমণের পরিকল্পনা করলাম। পোলোর সময়সূচির কারণে আমাদের অক্টোবরের শুরুতেই যাওয়ার কথা হলো। আর সময়টা সত্যিই দারুণ। জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর হলে খুব ভিড় হতো। শুনেছিলাম পর্তুগালে গরমের মাসগুলোতে প্রচুর পর্যটক আসে। অন্যদিকে নভেম্বর, ডিসেম্বর বৃষ্টির মরশুম, তাই অক্টোবরের শুরুটা আদর্শ মনে হলো। অনিতা বলেছিল থাকার জায়গা খুঁজে দেখার দায়িত্ব সে নেবে, আর আমাকে বলল ভ্রমণটা প্ল্যান করতে। আমি ভ্রমণ পরিকল্পনা করতে খুব পছন্দ করি,
তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমরা দুজন প্রথমবার একসঙ্গে কোথাও যাচ্ছিলাম, তাই আমি ওকে জিজ্ঞেস করলাম ও কেমনভাবে ঘুরতে পছন্দ করে। ও বলল ভিড়ভাট্টাওয়ালা পয়েন্ট অফ ইন্টারেস্টে ওর তেমন আগ্রহ নেই, বরং মানুষ দেখা, জায়গাটা কেমন আর মানুষগুলো কেমন সেটা অনুভব করতেই ওর বেশি ভালো লাগে। পারফেক্ট, একেবারে আমার ধাঁচের মেয়ে। তাছাড়া সে গাড়ি বা প্লেনের চেয়ে ট্রেন আর বাসে ভ্রমণ করতেই বেশি পছন্দ করে। আরও পারফেক্ট, অবশ্যই কোনো কিছুই সত্যিকারের নিখুঁত হয় না, আর সেটা আমরা খুব শিগগিরই এই যাত্রায় টের পেতে যাচ্ছিলাম। শুরু করার 2 দিন আগে প্রথম হিকাপটা এলো, সে ব্যাপার পরে বলছি। তার আগে আমাদের ভ্রমণসূচির কথা একটু বলি। এই বর্ণনায় কিছু কার্যকর তথ্য তো আপনার দেওয়া উচিত। আমরা ঠিক করেছিলাম লিসবন আর পর্তুগালে 2 বড় শহর ঘিরে ভ্রমণ করব, আর তার মধ্যে একটা সমুদ্র তীরবর্তী শহরে 1 দিন কাটাবো। সব মিলিয়ে মোট 10 দিনের পরিকল্পনা। লিসবন বিশ্বের অন্যতম প্রাচীন শহর এবং ইউরোপের 2য় প্রাচীনতম রাজধানী, অ্যাথেন্সের পরেই। অধিকাংশ আধুনিক ইউরোপীয় রাজধানীর তুলনায় বহু শতাব্দী আগে থেকে এর অস্তিত্ব। ইতিহাস এতদূর পর্যন্ত প্রসারিত হওয়ায় এখানে নানা সময় নানা জাতির মানুষ বসতি গড়েছে, আর সেই সঙ্গে লিসবন গ্রহণ করেছে বিচিত্র সাংস্কৃতিক প্রভাব। প্রি সেল্টিক জনজাতি ও ফিনিশীয়দের পর এসেছে রোমানরা, তারপর জার্মানির জাতিগোষ্ঠী মুররা এবং শেষ পর্যন্ত খ্রিস্টানরা। ইতিহাসবিদ হোক বা সাহিত্যপ্রেমী, সবাই যার সঙ্গে পরিচিত সেই জুলিয়াস সিজার একসময় এখানে ফেলিসিতাস জুলিয়া নামে একটা মিউনিসিপিয়াম মানে পৌরনগর ঘোষণা করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মতাদর্শগত আর অর্থনৈতিক কারণে খ্রিস্টধর্ম ও রাজতন্ত্রের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকে, যা আসলে পুরো ইউরোপ জুড়ে দেখা যাওয়া এক বৃহত্তর প্রবণতার প্রতিফলন। 1300 শতকে লিসবন পর্তুগালের রাজধানী হয়ে ওঠে। পোর্তো পর্তুগালের 2য় বৃহত্তম শহর, দৌড় নদীর তীরে, যেখানে খাড়া পাহাড় গড়িয়ে পড়ে ঝিলমিল নদীর জলে, আর প্রতিটি জোয়ার ভাটার সঙ্গে বয়ে যায় শতাব্দীর ইতিহাস। এর উৎপত্তি রোমান যুগে, যখন এই অঞ্চলের নাম ছিল পর্তুসকালে, যা পরে পর্তুগাল নামটির ভিত্তিও হয়ে ওঠে। পর্তুগিজ জাতির গঠনের শহরটির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৌড় নদীর তীরবর্তী এর কৌশলগত অবস্থানের কারণে মধ্যযুগ জুড়ে পোর্তো ছিল একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর এবং জাহাজ নির্মাণ কেন্দ্র। পর্তুগালের এজ অফ ডিসকভারিসেও শহরটির বড় ভূমিকা ছিল। আফ্রিকা ও নিউজিল্যান্ডের দিকে যেসব জাহাজ পাড়ি দিত তার অনেকগুলোই তৈরি হয়েছিল এখানে। 1700 শতকে এর নিজস্ব পরিচিত পণ্য পোর্ট ওয়াইন পোর্তোর খ্যাতিকে আরও ছড়িয়ে দেয়। 1900 শতকে পোর্তো হয়ে ওঠে উদারনৈতিক ও বিপ্লবী আন্দোলনের কেন্দ্র। লিবারেল ওয়ার্সের সময় রাজতান্ত্রিক বাহিনীর অবরোধের বিরুদ্ধে টিকে থাকার জন্য শহরটি পেয়েছিল তার উপাধি সিদাদে ইনভেক্তা, অর্থাৎ অপরাজেয় নগরী। আজকের দিনে পোর্তো এক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী শহর। এবার কিছু ভ্রমণ পরামর্শ দিই। ভালো আন্তর্জাতিক ডাটা কভারেজ সহিত একটা মোবাইল প্ল্যান রাখুন, অথবা
পর্তুগালে পৌঁছে একটা সিম কার্ড কিনে নিন। ক্রেডিট বা ডেবিট কার্ড সঙ্গে রাখুন, ওগুলো পর্তুগালে সর্বত্রই গ্রহণ করে, এমনকি স্থানীয় বাস ভাড়ার জন্য। ওমিও ও ফ্লিক্সবাসের মতো দূরপাল্লার পরিবহন করার অ্যাপ এবং গুগল ট্রান্সলেটরের মতো পর্তুগিজ অনুবাদ করার অ্যাপ ডাউনলোড করে নিন। কিছু নগদ রাখুন, বিশেষ করে ছোট মুদ্রা, কারণ কিছু জায়গায় কার্ড নেয় না। লিসবন বা পোর্তোতে কয়েকদিন থাকার পরিকল্পনা থাকলে পরিবহন কার্ড খুবই সুবিধাজনক। লিসবনে লিসবোয়া কার্ড বা নাভিগান্তে কার্ড, পোর্তোতে পোর্তো কার্ড বা আন্দান্তে ট্যুর কার্ড। জনপ্রিয় আকর্ষণগুলোর জন্য আগে থেকেই টিকিট দেখে নেবেন। লিসবনের জেরোনিমাস মনেস্ট্রি আর সিন্ত্রার পেনা ন্যাশনাল প্যালেসের মতো জায়গায় টিকিট দ্রুতই শেষ হয়ে যায়। আমি ইচ্ছে করেই জায়গাগুলোর সাংস্কৃতিক বর্ণনা দিইনি, কারণ এই লেখাটি মূলত আমার নিজের অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য আর আপনাদের পর্যালোচনার জন্য। এবার আমাদের সেই নিখুঁত যাত্রার প্রথম ইমপারফেকশনেতে ফিরে যাই। আমাদের ফ্লাইট ধরার ঠিক 2 দিন আগে অনিতা আমাকে টেক্সট করলো, কথা বলতে পারি? তারপরেই সে ফোন করলো। আমার ছেলে পোলোর পা ভেঙে গেছে। ওরা পর্তুগালে সার্ফিং করছিল, তখন কেউ ওর উপর পড়ে যায়। ওর ফেরার এখনও কোনো ফ্লাইট বুক করতে পারিনি, তাই আমাদের ভ্রমণ কীরকম হবে জানি না। আমি বললাম, কোনো চিন্তা নেই, পরিস্থিতি অনুযায়ী দেখব। আর মজা করে বললাম, আমাদের ট্রিপটা নষ্ট করে দেবার জন্য ওর কানটা মোলার একটা সুযোগ পাবো। পরিস্থিতিটা আমার কাছে ঠিকই ছিল, এরকম তো হতেই পারে। শরীর আগে। আমার কাছে কোনো নির্দিষ্ট কিছু দেখা বা করার চেয়ে জায়গাগুলোর সঙ্গে সময় কাটানো আর সেগুলো অন্যর চোখে দেখাই বেশি আনন্দদায়ক। তার ওপর ইউনিক্লোতে আমি ঠিক যেটা খুঁজছিলাম, হালকা, তাড়াতাড়ি শুকিয়ে যায়, খাকি রঙের একটা কুলটস প্যান্ট পেয়ে গেছিলাম। আর অ্যামাজন থেকে কেনা আমার সস্তা আরামদায়ক হাওয়াই ওয়ান প্রিন্টেড সেই প্রিয় সানড্রেসটাও ব্যাগে গুছিয়ে রেখেছিলাম। এই জামাগুলোর কথা আলাদা করে বলার বড় কারণ হলো পকেট। আমি পকেট ভীষণ ভালোবাসি। পুরুষদের প্যান্টে যে পকেট থাকে তা দেখে আমি মাঝে মাঝে হিংসেই করি। আর নকল পকেটওয়ালা প্যান্ট, ওগুলো আমার কাছে সবচেয়ে বাজে পোশাকের মধ্যে পড়ে। ওগুলোর কাজটাই বা কী? আচ্ছা, অনেক বকবক করলাম। অবশেষে পরিকল্পনা অনুযায়ী যাত্রা শুরু করলাম, তবে কিছু পরিবর্তন আনতেই হলো। প্রথমে পোর্তো যাওয়ারই কথা ছিল। অনিতা সেখানকার অ্যাপার্টমেন্টের রিজার্ভেশন বাতিল করলো। আমরা ঠিক করলাম লিসবনেই থাকবো আর একদিন করে এগিয়ে চলবো। আমাদের ফ্লাইটের কয়েক ঘন্টা আগে অনিতা আমাকে টেক্সট করলো যে সে কোনো মতে পোলোর জন্য আমাদের পৌঁছানোর পরের দিনের একটা ফ্লাইট বুক করতে পেরেছে। তারপরেই সে তড়িঘড়ি করে পোর্তোয় থাকার ব্যবস্থা করলো। 4 রাতের জায়গায় 2 রাত থাকা হবে।